ভাই, অনুষ্ঠান একটু পরে শুরু হোক, তার আগে একটু বলি, শীতে অবস্থা খুবই খারাপ। আর তার চেয়ে বড় কথা যে আমরা এখানে যে শীতে কষ্ট পাচ্ছি, আমি দেখলাম যে বাইরের অবস্থা খুব খারাপ। বাইরে সবার মানে এত অবস্থা খারাপ। আমি তো আসার সময় মানে শীত লাগছিল, পকেটে হাত ঢুকাইছি, তাও দেখি শীত যায় না। পরে খেয়াল করে দেখলাম যে আমি আসলে অন্যের পকেটে হাত ঢুকাইছি। পরে আমি আমার পকেটে হাত ঢুকালাম, কিন্তু তারপরেও শীত যাচ্ছিল না। তারপরে একটু উষ্ণতা পেলাম, ভাগ্যিস পকেট ছেঁড়া ছিল। ওকে, সবার দেওয়া শেষ। বাইক চালান 100, বাইক চালান 100, বাইক চালান 100। না, একটু হাসবেন না, ভাবছে যে কি ব্যাপার, আমরা দিলাম সাধারণ মানুষের জন্য, অসহায় মানুষদের জন্য বাইক চালান 100। অ্যাকচুয়ালি যেগুলো আসছে আমি জানি না এগুলো কারা ব্যবহার করতে পারবে। একটু সবাইকে একটু আমি দেখাতে চাই এখানে যা যা এসছে। এই শার্টটা মনে হয় শাওনের, শার্টটা শাওনের না? ওকে, এই প্যান্টটা শাওনের। আমি জানি না যারা ক্ষুধার্ত মানুষ, সাধারণ মানুষ, এই প্যান্ট তাদের কোমরে হবে কিনা। প্যান্ট পরতেই হবে কেন? এটা কম্বল হিসেবে পরিবারের সবাই মিলে শুয়ে থাকবে। টি শার্ট, এটা কারো গায়ে যদি না লাগে এটা পার্টি হিসেবে ব্যবহার করতে পারেন, সামিয়ানা হিসেবে মাথার উপর টাঙাতে পারেন। ওকে, এটা হলো তুষার ভাই দিয়েছে মনে হয়, তুষার ভাই দিয়েছে। এটা দারুণ কাজ করবে, তুষার ভাইয়ের প্যান্ট। এটার মধ্যে 2 জন থাকা যাবে। এবং আমি বলি কিভাবে এটা সেফটি দেবে, যেমন কম্বল। কম্বল কি করে? জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলে। এবং বলে রাখি যে যার পরিবারে একটি কম্বল আছে তার পরিবারে সুখের সীমানায় কোনো ঝগড়া বিবাদ হবে না। কারণ ঝগড়া করে বর বউ কখনো আলাদা ঘুমাতে পারবে না, এক কম্বলেই থাকতে হবে। আর যদি 2 জন এই প্যান্টের 2টার মধ্যে ঢুকে থাকে, এটা জনসংখ্যা নিয়ন্ত্রণে হেল্প হবে। এখানে ডাইপার কে দিয়েছে? ডাইপার কে দিয়েছে? ইশতিয়াক ভাই দিয়ে। এটা খুবই দরকার, শীতকালে এটা খুবই দরকার। কারণ কম্বলের মধ্যে থাকবেন, বাইরে কিন্তু 3 বারের জায়গায় মানুষ 1 বার যায়। এবং রাত 3টার সময় যদি তখন কিন্তু কোনোভাবে আটকে রাখে, এবং আটকে রাখলে কিডনির ক্ষতি হতে পারে। তাই আমার মনে হয় যে এটা খুবই জরুরি। ওকে, এটা কার? থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ। মোস্তফা ভাই, ছেঁড়া মোজা। একটা ব্যাগ পেয়েছি, শাড়ি। এই শীতের মধ্যে এই শাড়ি, বড়লোকের শাড়ি গরিবের মশারি হিসেবে ব্যবহার করা যাবে। ওকে, কান টুপি পেয়েছি। এই টুপিটা আমি একটু দেয়ালে লাগিয়ে দিতে চাই। দেয়ালেরও তো কান আছে নাকি? ওকে, আমিন ভাইয়ের একটা প্যান্ট পেয়েছি। আমিন ভাইয়ের প্যান্ট, এটা পরতে হবে মূলত গলা থেকে পা পর্যন্ত, এটা খুব কাজে দেবে। ওকে, সবাই যারা যারা দিয়েছে জোরে একটা হাততালি হোক। আসলে শীতের মধ্যে আমরা খুব 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 কষ্ট পাচ্ছি নাকি? হ্যাঁ, অনেক। তো যারা দূরে আছেন তারা কাছে আসলে এমনি উষ্ণতা পাবেন। শীত শীত লাগে রে, বড় শীত শীত লাগে রে, একা থাকা যায় না, আমার কাছে আগুন আছে, কাছে আয় না। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7। আমাদের পাশে 3 জন বিচারক রয়েছেন। এইদিকে তুষারপাত হচ্ছে, একটা জোরে হাততালি। মাঝখানে রয়েছে এই শোতে সবাই ভাবছে যে কি ব্যাপার, এত শীত, এরকম ভাবে সবাই আছে কেন? হ্যাঁ, বিশেষ করে নায়িকা এরকম ভাবে।
শি ইজ ভেরি হট। একটা জোরে হাততালি হোক। আমিন ভাই, আপনি এরকম শীতের ড্রেস পরেছেন, আপনার তো এরকম পরার কথা না, পাতলা টি শার্ট পরলে হবে, কারণ যেহেতু পাশাপাশি আছেন। শীতে আপনার কেমন লাগে? শীতে আমার ভালো লাগে না, কিন্তু শীতে ভালো লাগে। শীতে ওকে, যিনি কাছে আছেন তিনি বুঝছেন। একটা জোরে হাততালি হোক। টারজান কন্যার নায়ক আমিন খান। আচ্ছা ভাই, শুটিং কি শীতে হয়েছিল না গরমে? আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি যাই বলো, ম্যাক্সিমাম ছবিতে বৃষ্টির সিকোয়েন্স বা বৃষ্টির গান সবসময় শীতের সময় কেন জানি হয়। হ্যাঁ, এটা মানে খুবই কষ্টদায়ক, মানে এটা বলে বোঝানো না, এবং সেটা রাত্রেবেলা হয়, দিনেও হয় না। ওকে, রাত্রিবেলায় হয় কারণ কেউ যেন বাইরের কেউ না দেখে। ম্যাডাম, আপনি এরকম শীতের মধ্যে এরকম করেছেন অভিনয়? হ্যাঁ হ্যাঁ করেছি। এরকম গোসল বৃষ্টিতে করার, ভেজা। পানিতে ভেজা? গোসল তো এমনিতে করতে হয়, সেটা তো আর স্ক্রিনের জন্য না, সেটা তো আসলে গিজার চালিয়ে গরম পানি দিয়েই গোসল করি। কিন্তু অভিনয়ের জন্য অ্যাকচুয়ালি আমাকে এরকম একবার শীতের মধ্যে রাতের বেলায় যেটা বলে হ্যাঁ, যে এরকম পানিতে ভিজতে হয়েছে, এবং আমি তার পর দিন আমি সিভিয়ারলি আই ওয়াজ সিক, এবং প্রায় 1 সপ্তাহ শুটিং আমাকে ক্যান্সেল করতে হয়েছিল। ও, অনেক কষ্ট হয়। একটা জোরে হাততালি হোক যারা কষ্ট করে। দর্শকদের বলতে চাই আমরা কত কষ্ট করে আপনাদেরকে এই যে আজকে হাসানোর জন্য, কিংবা আমরা অ্যাক্টিং করি, কত কষ্ট করে করি। আমাদের জন্য জোরে একটা হাততালি হোক। তুষার ভাই, আপনি একটু বলেন, আপনি এরকম কষ্টের মধ্যে পড়েছেন কখনো? একদম গ্রামে জানুয়ারি মাসের 5-7 তারিখ মনে আছে, কনকনা ঠান্ডা, এখান থেকে তোকে দেখা যায় না, ওকে দেখা যায় না, ওর মধ্যে রাত্রে আমাকে পুকুরে চুপতে হয়েছে। আচ্ছা, ওকে একটু বলে এবং রাখি। তারপরে সেটা এক টেকে হয় নাই, ও বারবার টেক। বারবার 3বার টেক দিতে হয়েছে আমাকে। তো তৃতীয়বার অবশ্য গাড়ি মানে সয়ে গেছিল, হ্যাঁ, পানি গরম গরমই লাগছিল, ওকে, সবকিছু মিলে। তুষার ভাইয়ের এটা আপত্তি হচ্ছে যে এতবার টেক নিয়ে সহ্য হয় না, কিন্তু নায়ক নায়িকাদের আপত্তি থাকে না কিন্তু। হ্যাঁ, তারা ওকে কতবার টেক নিয়ে একটা জোরে হাততালি হোক। ওকে, আমরা এই যে পোশাক চেয়েছি, এই আশপাশ থেকে টাসেলো, আমাদের যারা কস্টিউম স্পন্সর, তারা বসে তোকে ভাবছে এই আমাদের কাপড় চোপড় সব কি খুলে দেবে নাকি, কাপড় তো আমাদের। টাসেলোর জন্য জোরে একটা হাততালি। টাসেলো 12 ক্লথ এলিট লাইফস্টাইল, তাদের জন্য জোরে একটা হাততালি। ওকে, আমরা এই পোশাকগুলো জমা রাখছি, ফান যতই করি না কেন এই পোশাকগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এই পোশাকগুলো পৌঁছে যাবে যারা অসহায়, যারা শীতে কষ্ট পাচ্ছে, তাদের কাছে আমাদের টিম এই পোশাক পৌঁছে দেবে। শুধু এইটুকু না, আমরা আরও পোশাক কালেক্ট করে আমরা পৌঁছে দেবো। প্লিজ, আমি একটু চাইবো যে এই পোশাকগুলো একটু নিয়ে যান। আরও অনেক পোশাক আসবে, সেগুলো একসাথে জমা করে আমরা সেগুলো পৌঁছে দিতে চাই। প্লিজ একটা জোরে হাততালি হোক। সব পোশাক আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে আমাদের কারো কাছে দেখছেন যে শীতের ওই রকম কোনো পোশাক নেই, কারণ এখানে শীত লাগছে না। কেন লাগছে না? কেন কেন কেন? কারণ আমাদের শো তো হিট। কেন হিট? কারণ মার্সেল দিচ্ছে নগদ 5 লক্ষ টাকা, যে হবে উইনার। সুতরাং টাকার গরম তো এখানে আছে নাকি? যে হবে ফার্স্ট রানার আপ তাকে মার্সেল দিচ্ছে 3 লক্ষ টাকা, যে হবে সেকেন্ড রানার আপ তাকে মার্সেল দিচ্ছে 2 লক্ষ টাকা। শুধু তাই নয়, মার্সেলের হৃদয় অনেক বড়। মার্সেল যে হবে এপিসোড উইনার তাকে দিচ্ছে একটি মার্সেল রাইস কুকার। এমনকি যারা বাদ পড়ে যাবে তাদের জন্য পুরস্কার রয়েছে, কিন্তু বাদ পড়বার জন্য নয়, উইনার হতে, ফাইট করতে আসবে, আগুন জ্বালাতে। আপনার বাড়ি চাঁদপুর না? চাঁদপুর শাহরাস্তি থেকে জাহিদুল ইসলাম হৃদয়। এত আনন্দ কেন? আসসালামু আলাইকুম মেন্টরস। কোনো আনন্দ করা যাবে না। বাংলাদেশে এখন স্বৈরাচার নাই, সবাই খুব ভালো আছে। আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? কিন্তু ভাই আমি ভালো নাই, কারণ আমার মায়ের চেয়ে বড় স্বৈরাচার কোনো দেশে নাই। আমিন ভাই, আমার বাড়িতে কাজ চলতেছিল, ছাদ ঢালাইয়ের কাজ। আমার মা কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করে লেবার কয়জন লাগবে, কয় 30 জন। কয়েকজন কম আনেন, আমার ছেলে আছে। আমার মা আমার ছোট বন্ধুর নামে ডিপিএস করছে, হারিয়াপু 2টা ডিপিএস করছে। আমি বললাম মা, ওদের নামে ডিপিএস করছো, আমার নামে তো করলে না। কয় বাবা তুই তো আমার ডিপিএস। এখন প্রতি মাসের 1 তারিখে কল দেয়, বাবা বেতন পাইছো, টাকা পাঠাও। বাড়ির কাজ শেষ হয়েছে, আমার মা আমাকে কল দিছে, বাবা এখন তো কিছু ফার্নিচার লাগবে। আমি বললাম মা, বাসায় বিয়ের উপযুক্ত একটা ছেলে থাকতে তোমার ফার্নিচার কিনা লাগবে কেন?
বাবা তোমার যে অবস্থা ফার্নিচার নেওয়া লাগবে না, উল্টা দেওয়া লাগবে। আমার মায়ের সাথে আমার সম্পর্ক ভালো না। আমার মায়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে তামিম ইকবাল আর সাকিব আল হাসানের মতো। হ্যাঁ, আমরা একই দলে ছিলাম, কিন্তু আমাদের সাথে মিলে না। তুষার ভাই, বাসায় কোনো কিছু হারিয়ে গেলে সবার আগে আমারে খোঁজে। একদিন জিজ্ঞেস করলাম, মামু যে জিনিসটা হারিয়ে গেছে তুমি ওইটা না খুঁজে আমারে খুঁজো কেন? বাবা তুমি তো চোর। কিন্তু আমি চোর না। বর্তমান যুগের ছেলেমেয়েরা মাকে অনেক জ্বালায়, আমাকে স্মার্টফোন কিনে দাও, স্মার্ট ওয়াচ কিনে দাও, মোটরসাইকেল কিনে দাও। আমি মাকে জ্বালাই নাই। আমি একটা মোটরসাইকেল কিনছি, আমার মা ওটাই জ্বালাই দিছে। আমি অনেক কষ্ট করে কিনছি, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। আমার মা ওনার টাকা লুকাই রাখতো, আমি ওই টাকা মেরে দিয়ে কিনছি। কারণ আমি মনে করি ওই টাকা আমার টাকা। রনি ভাই, প্রতিটা ঈদে আমি আমার আত্মীয় স্বজনের মাথায় পিস্তল ঠেকাইয়া চাঁদাবাজের মতো সালামি নিতাম। ওই টাকা আমার মা রাতের বেলা ভুলভাল বুঝাই নিয়ে যেত যে বাবা টাকা দিয়ে তুমি কি করবে, নষ্ট করে ফেলবে, আমাকে দিয়ে দাও। ওই টাকা আমি আর পাই নাই। একদিন ঈদের সালামের টাকা আম্মুকে আমি দেই নাই, আমার প্যান্টের চোরা পকেটে রেখে আমি ঘুমিয়ে গেছি। সকালে উঠে দেখি আমার চোরা পকেট থেকে টাকা চুরি হয়ে গেছে। বিশ্বাস করুন আমিন ভাই, আমি যখন ঘুমাই তখন ছিলাম আমি সম্রাট আকবর, উঠে দেখি আমি লালন ফকির। আমি বুঝে গেছি আমার মাকে আমি সন্তুষ্ট করতে পারবো না, বুঝে গেছি আমি। ফারিয়া আপু, আপনার বাড়ি চাঁদপুর, আমার বাড়ি চাঁদপুর। আমার মা আমার কাছে ইলিশ মাছ খাইতে চাইছে। আমি চাঁদপুর ঘাট থেকে তাজা ইলিশ নিয়ে আসছি। বললাম, মা তোমার জন্য তাজা ইলিশ। কিসের তাজা? এটা তো মরা। আমার মা আমাকে প্রায় ছোটবেলায় বায়েজিদ বোস্তামির গল্প শোনাতো। শুনছেন না ভাই? যে বায়েজিদ বোস্তামির মা গভীর রাতে তার কাছে পানি চায়। বায়েজিদ বোস্তামি দূর নদী থেকে মায়ের জন্য পানি নিয়ে আসে। এসে দেখে মা ঘুমিয়ে, সে সারা রাত দাঁড়ায় থাকে। আমিও, আমার মা একদিন এক রাতে আমার কাছে পানি চায়। এক রাতে আমার মা আমার কাছে পানি চায়। আমি আমার গ্রামের পাশে নদী আছে, সেখান থেকে পানি নিয়ে আসলাম। এসে বললাম, মা তোমার জন্য পানি আনছি। আমার মা আমার চট দিছে। কই গেছিলি তুই? আমি বললাম, মা তোমার জন্য নদী থেকে পানি আনছি। বদমাইশ, টেবিলের উপরে পানির জগ তুই দেখোস না? তারপরও আমি আমার মাকে ভালোবাসি। আমার মাকে ভালোবাসি কারণ আমার মা জীবনে অনেক কষ্ট করছে। আমার মনে আছে যখন আমি ছোটবেলায় বন্ধুদের সাথে স্কুলে যাইতাম, সবার মা সবাইকে 20 টাকা করে দিত। আমার মা আমাকে দিতে পারতো না। আমার মা আমার মুখের দিকে তাকিয়ে থাকতো, আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতাম। আমি কিছু বলতাম না, চলে যেতাম, কারণ আমি আগে 50 টাকা মেরে দিছি। দারুণ দারুণ দারুণ। মাকে নিয়ে অনেক মজা করলাম, অনেক মজা করলাম। যা সবই ছিল কাল্পনিক, তবে সত্যি কথা বলতে মাকে যেটা আসল কথা বলা হয় নাই কখনো, সেটা আজকে বলতে চাই। মা সত্যি তোমাকে অনেক ভালোবাসি। দ্যাটস ম্যাডাম, থ্যাংক ইউ। হৃদয় ভাই, আপনার হৃদয় জয় করা পারফরমেন্স আমিও মানে মিলাচ্ছিলাম যে আমাদের জীবনে কিন্তু এরকম এরকম ঘটনা ঘটে গেছে, কিন্তু সেগুলো উপস্থাপন করা এত সুন্দরভাবে অসাধারণ। থ্যাংক ইউ ভাই। আমিন ভাই, শুরুতে আপনি বলবেন। হৃদয় পারফরমেন্স আজকে দেখে মনে হয়েছে এখানে পারফর্ম করতে হৃদয় আসেনি, এসছে এই অনুষ্ঠানের প্রথম পুরস্কারটা জেতার জন্য। যে জেদটা তোমার মধ্যে আজকে দেখেছি যে আমাকে জিততেই হবে, এই জেদটা অলওয়েজ কন্টিনিউ রাখবা, তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। তাহলে থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আমিন ভাই, আপনি অডিশন শুরুর আগেই বলেছিলেন যে আমাদের এই প্রোগ্রামটা এবার যেন স্ট্যান্ড আপ দিয়ে স্ট্যান্ডার্ড জায়গায় চলে যায়। আমার মনে হয় আমিন ভাই এবার কি সেই আশা মনে হয় পূর্ণ হতে চলেছে? 100%। আমি যে অনুষ্ঠান শুরুর আগে তোমাদের সাথে যখন বসছিলাম তখন একটা গোল ঠিক করেছিলাম যে আমাদের এবার যারাই পারফর্ম করবে এবং যে নেক্সট চ্যাম্পিয়ন হবে বা যে 4-5 জন ফাইনালিস্ট হবে, 6 জন, প্রত্যেকের জন্য এক একজন বারুদ হয়ে দাঁড়ায়। এবং স্ট্যান্ড আপ কমেডির যে একটা স্ট্যান্ডার্ড আছে, মানুষজনের একটা ভাড়ামি না মনে করে, এটা যেন সমাজের সব জায়গায় এটা সুন্দর প্রেজেন্টেবল করে নিয়ে আসা যায়, সেই চেষ্টা ছিল। আমার মনে হয় সেই চেষ্টার দিকে আমরা ধাবিত হচ্ছি। একটা জোরে হাততালি হোক। ওকে, শবনম ভাটিয়া। হৃদয় সুন্দর ছিল, ভালো ছিল, ভালো লেগেছে। একটা কথায় আমি মানে অ্যাগ্রি করতেই হবে, সেটা হচ্ছে চাঁদপুরের মাদের মতো স্বৈরাচার। ভয়ানক। মানে একটা কথা হুমায়ুন আহমেদ বলেছিল যে পৃথিবীতে অনেক রকমের অত্যাচার আছে, এর মধ্যে সবচেয়ে ভয়ানক অত্যাচার হচ্ছে ভালোবাসার অত্যাচার। সেই অত্যাচারটা আমার মা, মানে আমার মা অবশ্যই দেখবে, পরে ধরবে আমাকে, সে ভীষণ ভালোবাসে, কিন্তু যে সেই যে অত্যাচার, এটার আসলে কোনো সীমানা নাই আর কি। সো আমার ওর প্রত্যেকটা কথার সাথে আমি খুব ভালোভাবে কানেক্ট করতে পারছিলাম। ইট ওয়াজ ভেরি নাইস, বেস্ট অফ লাক। আরও ভালো করতে হবে,
ভাইয়া বলছিল খুব ভালো করেছো, কিন্তু আসলে আমরা আরও লাস্ট এলিমিনেশনের পরে আমরা আরও একটা এপিসোড দেখেছি, সো স্ট্যান্ডার্ডটা না অনেক উপরে উঠে গেছে। হ্যাঁ, অনেক ভালো করতে হবে, মানে ভালো পারফর্ম এখন সবাই করবে, কারণ এখন শুধু ভালোরাই আছে, কিন্তু আরও অনেক ভালো করতে হবে পরবর্তী ধাপগুলোতে আর কি। বেস্ট অফ লাক। ওকে, তার মানে নিজের এলাকার মেয়ে বলে কিন্তু মানে অতিরিক্ত প্রশংসা করেনি, একটা সূক্ষ্ম জায়গা বলে দিয়েছে যে এক্সপেকটেশন আরো বেশি। তার মানে ও আমার এলাকার দেখে এক্সপেকটেশন আরো বেশি, কারণ আমি চাই ও টপ 10-এ থাকুক। বাহ বাহ বাহ। ওকে, ওদিকে মেয়ে 4 জন আর 1 জন পাওয়া গেল, 5 জন পাওয়া গেল। ওকে, আপনার এই কথা শুনে আমার খুব ভালো লাগলো। মাকে নিয়ে এপিসোড, আমি দোয়া করি আপনি দ্রুত মা হন। এটা তো ভালো দোয়া, কি রে ভাই, হাত তালিতে। ওকে, তুষার ভাই, ওর এন্ট্রিটা অনেক ইন্টারেস্টিং ছিল, ডিফারেন্ট একটা এন্ট্রি ছিল, খুব ভালো লাগলো। অ্যান্ড মানে ইটস নট রেগুলার এন্ট্রি। এন্ট্রিটা আমার অনেক ভালো লেগেছে, ঝরঝরা পারফরমেন্স ছিল, আর চাঁদপুরের চাঁদের মতন পারফরমেন্স ভালো ছিল অনেক। আসলে মারা কি এরকমই হয়? সব মা, এই যে যুগের পরিবর্তন এসছে, আপনার কি মনে হয় যে এখন যারা মা, তো তারাও কি এরকম হয়? আগের মাদের মতন একটু পরিবর্তন আছে? এখন শুধু কারণ চেঞ্জ হয়েছে। আগে হয়তো দেখা গেছে কোনো কিছু হলে বলতো যে, মানে আগে বলতো যে বৃষ্টিতে ফুটবল খেলিস না, জ্বর আসবে। কোনো কিছু হলে বলতো যে তুই রোদে গেছস, তুই বৃষ্টিতে ফুটবল খেলতস। এখন শুধু কারণ চেঞ্জ হয়েছে, এখন শুধু বলে যে তুই মোবাইল টিপছস। মোবাইল টিপছস। ওকে, অনেক অনেক ধন্যবাদ, একটা জোরে হাততালি হোক। ওকে, মাকে নিয়ে দুর্দান্ত একটি পারফরমেন্স আমরা দেখলাম। মারা কেমন হয়, এখনকার মা কেমন, সেটা একটু আপনাদেরকে দেখাবো। যার পারফরমেন্স হবে সবচেয়ে হট, তাকে মার্সেল দেবে একটি মার্সেল রাইস কুকার। দুর্দান্ত একটি পারফরমেন্স দেখেছি, সেটা মাকে নিয়ে। এখনকার মা একটু কেমন হয়, এই যে শীতের সময় খেয়াল করে দেখবেন যে বাচ্চাকে কতটুকু পোশাক পরানো হয় জানেন? মার যতটুকু শীত লাগে বাচ্চাকে ততটুকু। আচ্ছা, আমার কথা যদি বিশ্বাস না করেন, প্লিজ একটু এখানে কিছু মা এসছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে, একটু সকলে একটু চলে আসেন, প্লিজ চলে আসেন, চলে আসেন। দেখতেই পাচ্ছেন যে আমাদের এই অনুষ্ঠানের যে শুটিং হাউস, সেখানকার গেট সবসময় খোলা থাকে, যে যার ইচ্ছা মতো আসে চলে যায়। একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। ওকে, এখানে এক মা বাচ্চাকে নিয়ে এসছে, এই যে আমাদের ভাইয়া মাকে নিয়ে যা বলল, ওর উপর কি এরকম হয়? না না, এখনো হয় না, কারণ ও এখনো অতটা বুঝে না। ও মাইর খাওয়ার উপযুক্ত এখনো হয়নি। মাইর খাওয়ার মতো উপযুক্ত বয়স আসলে কোনটা? যখন আমার কথা শুনবে না তখন থেকে। হ্যাঁ, ও হচ্ছে তোমার কথা শুনবে, কারণ ওর বাপই না শুনে থাকতে পারে না। ওকে ওকে, ওর মা তো এখনো আসেনি, উনি হতে চলেছেন, ওনার জন্য আগে একটা শুভকামনা হবে। আমি একটু বলি, এই যে এখানে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চার শরীরের সবচেয়ে মূল্যবান অংশ কোনটা কোনটা সেটা বলার আগে আপনাদের একটা স্টোরি বলতে চাই, আমাদের তুষার ভাইয়ের লাইফের একটা স্টোরি। তুষার ভাইয়ের কন্যার যেদিন বিয়ে হয়ে গেল, সেদিন তুষার ভাই ভাবিকে বলল যে দেখো, মনে আছে এই বাচ্চাকে আমরা কত ভালোবেসেছিলাম, কত আদর করেছিলাম, না বলছি যে আজকে বাচ্চাটা চলে গেল, মনে আছে তুমি বলতে যে এই সন্তান যদি না থাকতো তোমার মুখে ঝামা ঘষে আমি চলে যেতাম। এই যে আমার হাতে ঝামা নাও। আমাদের অনেক মাই বলে যে শুধু বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসারটা করে গেলাম, এই কারণে বাচ্চার মুখ হচ্ছে সবচেয়ে জরুরি। একটা জোরে হাত তালি। ওকে, কেমন লাগছে সারগাম? ভালো, বেশ ভালো। এখন কি ভালো লাগছে সেটা কি বলা যাবে? সেটা এত আলো, এটা তোমার ভালো লাগছে? উষ্ণতা দিচ্ছে এই এসি। আমি জানি যে এখানে এত লাইট, এটা সারগামের খুব ভালো লাগছে, কারণ ওর বাবা বাসায় বলে এই কারেন্ট বিল আমার দিতে হয়, বন্ধ কর। ঠিক কিনা, ঠিক কিনা বলো? ওকে ওকে, এখানে আরেকজনকে পাওয়া গেছে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া দেয় বাবা? হ্যাঁ, শুনেছি যে তোমার বাবা মানে এখন খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে আসর শুরু হওয়ার পর থেকে, নাকি? হ্যাঁ হ্যাঁ,
বাসায় এসে বলে আমি খাবো না খাবো না খাবো না, আমার পেট ভরা। হাসু শুরু হওয়ার পর থেকে বাড়িতে খাবার দাবার ভালো হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝলা? এই যে তোমরা শুটিং হাউসে বলো যে 4টা খাবার শর্ট পড়েছে, না না, আমাদের জাহাঙ্গীর ভাই এবং মোস্তফা ভাই, আমাদের দুজন ডিরেক্টর, তাদের জন্য জোরে একটা হাততালি। ওকে, এখানে একটু বলে রাখি, এ হচ্ছে আমাদের তারেক এর ওয়াইফ, একটা জোরে হাততালি হোক। এর আগের এপিসোডে একজন পারফরমেন্স করে বলে গিয়েছিল যে ভাত পুড়ে গেলে তখন তারেক বলে যে পোড়া জিনিস খাওয়া যায়। আপনিও তো এক পোড়া, আপনারও খেতে কষ্ট হয় কি? খুব কষ্ট হয় এখন মনে হচ্ছে। একটু জানতে চাই, আপনি শিলা আমাদের পারফর্মার ছিল, কিন্তু আজকে আমাদের মেন্টরের সে ওয়াইফ, কেমন কাটছে? মানে সে যতটা হাসি খুশি আগে ছিল, বাড়িতে কি সংসারে হাসাহাসি হয় নাকি সেখানে সমস্যা? অ্যাকচুয়ালি আমাদের আসলে সময় হয় না, আমরা যে হাসবো ওইভাবে আমাদের সময় হয় না, দুইজনে খুব বিজি থাকি। তো মোটামুটি আর কি, ও তো অলওয়েজ হাসে, আমি একটু কম হাসি। ওকে, একটু বলে রাখি যে ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে জানো? আমার মর্নিং থাকে 7টা থেকে 3টা। ওকে। আর ওর হচ্ছে 10টা 11টা থেকে রাত 12টা 1টা। ও বাসা যেতে যেতে আমি ঘুম। ওকে, এবং এই কারণেই বলে রাখি বাচ্চা কাচ্চা এখনো হচ্ছে না, দুজনের টাইমিংটা। ওকে, একটা জোরে হাততালি হোক। প্রিয় দর্শক, আপনাদেরও বলে রাখি, আপনাদের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা যে কেউ আছে সবাইকে নিয়ে আমাদের অনুষ্ঠানে চলে আসতে পারবেন, আমাদের দরজা খোলা রয়েছে। একটা জোরে হাততালি। আমাদের এখানে পর্যাপ্ত আসন রয়েছে, সবাইকে বলবো প্লিজ এখানে গিয়ে বসুন, প্লিজ এখানে গিয়ে। ওকে, আমরা যে মাঝে মাঝে ফান করে বলি না যে শুটিং হাউসে ঠিক মতো খাবার দাবার আসছে না, আসলে কি আসছে না? আমরা শুধু কি ফান করি, শুধু কি মিথ্যা বলি, শুধু কি মিথ্যা বলি? আমরা প্রমাণও আপনাদেরকে দেখাতে পারি যে এই অনুষ্ঠানে একটা হৃষ্টপুষ্ট ছেলে এসেছিল, তারপর তার কি অবস্থা। বগুড়া কাহালু থেকে কোনো মতে কষ্টে শিষ্টে আসছে তৌফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি বগুড়া থেকে ঢাকায় কিভাবে আসছি জানেন? কিভাবে? কিভাবে? বাড়ির পাশের মাঠে বড় একটা ঘুড়ি উড়াচ্ছিলাম, হঠাৎ জোরে বাতাস আসলো, ঘুড়ি আমাকে ফ্রিতে ঢাকায় নিয়ে আসছে। সেদিন রনি ভাইকে দেখে মাথায় ব্যান্ডেজ করে বসে আছে। আমি কাছে গেলাম, বললাম ভাই আপনার মাথায় ব্যান্ডেজ কেন? আর বলিস না, বউয়ের সাথে বসে আইসক্রিম খাচ্ছিলাম, আমিন ভাই এসে মাথা ফাটিয়ে দিয়ে গেছে। কেন? আমিন ভাই আপনার মাথা ফাটালো কেন? আরে বউটা তো আমিন ভাইয়েরই ছিল। আপনার স্বামী যদি রাতে ঘুমানোর সময় নাক ডাকে তবে রাগ করবেন না, বরং এভাবে ভাবুন আপনাকে বিয়ে করে লোকটা কত শান্তিতে ঘুমাচ্ছে। সেদিন শাওনদা আমাকে বলছে, তৌফিক আমার নতুন টি শার্টটা না খুব ভালো, যতই ময়লা লাগুক একবার পানিতে ধুলেই পরিষ্কার। আমি এটা শুনে শাওনদার টি শার্টে চা মেরে দিলাম, বললাম দাদা দেখি কিভাবে পরিষ্কার করতে হয়। দাদা বলল, আরে এটা ওইটা না, ওইটা অর্ডার করছি, ডেলিভারি এখনো আসে নাই। মানে ভাই, আপনার যদি কখনো ভাবির উপর অনেক বেশি রাগ হয় তাহলে একটা কাজ করতে পারেন, আগে এক জায়গায় বসেন, ঠান্ডা মাথায় ভাবেন এর আগেও তো অনেকবার রাগ করছেন, বারান্দায় শোয়া ছাড়া আর কি পাইছেন। ভাবলাম কোনো একটা বুদ্ধি মনে হয় পাবো। সেদিন আমাদের স্বপ্নম আপু শপিং করতে গেছেন। আচ্ছা, উনি শপিং শেষ করছেন, জিনিসপত্র সব দোকানদারকে দিছেন, দোকানদার বিল বানাচ্ছেন। এমন সময় স্বপ্নম আপু দোকানদারকে বলছে, ভাইয়া এই পাঞ্জাবিতে না আপনাকে দারুণ লাগছে, একদম নায়ক আমিন খানের মতো লাগছে। এটা শুনে দোকানদার বলল, থ্যাংক ইউ আপু, ডিসকাউন্ট কিন্তু আগে যেটা বলছিলাম ওইটাই। সেদিন এক মেয়ে আমাকে বলছে, তৌফিক তোমার জোকসগুলো খুব ভালো লাগে আমার, তোমার সেন্স অফ হিউমার খুব ভালো। আমি তো খুশি হয়ে মেয়েটাকে ধন্যবাদ দিতে লাগলাম। এরপরে মেয়েটা বলল, শুধু চেহারাটা একটু ভালো হলেই হয়ে যেত। মানে ভাই, স্ট্রবেরি হচ্ছে এমন একটা ফল যার নাম শুনলে কখনোই ফলের কথা আগে মাথায় আসে না। পৃথিবীতে প্রতি 10 জন মানুষের মধ্যে 8 জন মানুষের প্রেম করে বিয়ে হয়, বাকি 2 জন আমি আর সাইফুল ভাই।
হচ্ছে বগুড়ার ছোল, পুঁটি মাছ ধরবার যায় ধরে আনে বোল। দেখে যে যা বলুক, হ্যাঁ ঠিক আছে, একবারে মাল কিন্তু সলিড আছে। আশা করি আপনাদের মন ভরেছে। প্রথমে একটু এদিকে যাই। তা তো যাবি সাইজের জন্য। তুষার ভাই সেই মন্তব্যটা বলবেন নাকি? হ্যাঁ কোনটা? হ্যাঁ, যে পারফরমেন্সটা কেমন হয়েছে ভাই? না সেটাই, ভারী পারফরমেন্স ছিল আজকে। ভারী পারফরমেন্স ছিল, ভালো ছিল। কিন্তু তোমার এটা বোধহয় ওর শরীরের জন্যই, আওয়াজ কম, এনার্জি ঠিক আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ভালো। শবনম ফারিয়া, তুমি কি নার্ভাস? না না, তোমার পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছে তুমি অনেক নার্ভাস। কম্পিটিশন একটু কঠিনের দিকে চলে যাচ্ছে, আরও কনফিডেন্টলি পারফর্ম করতে হবে। ভালো ছিল, বাট আরও ভালো করতে হবে। বেস্ট অফ লাক। আমিন ভাই। তৌফিক সুন্দর ছিল, কিন্তু যে জিনিসটা হচ্ছে কি, তোমার কনফিডেন্স লেভেলটা আমার কাছে একটু কম মনে হচ্ছে। মানে তুমি যখন পারফর্ম করছো, পারফর্মটা আগে নিজে নাও, নিজের মধ্যে নাও, এটাকে নিজের মতন করে বলো, ঠিক আছে? যেন দেখে মনে না হয় তুমি মুখস্থ করে বলছো বা বলার জন্য বলছো। এমনভাবে ডেলিভারি দাও যেন মনে হয় যেন তুমি এটা নিজের থেকে, নিজের মনের থেকে তুমি বলছো। তাহলে জিনিসটা আরও সুন্দর লাগবে, আরও স্মুথ লাগবে, ঠিক আছে? এই জিনিসটা নেক্সট পারফরমেন্সে একটু খেয়াল রাখবে। ওকে ওকে, অল দ্য বেস্ট। তমতুল ইসলাম, তুমি করোটা কি? স্টুডেন্ট। কিসে পড়ো? ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করো না। তুমি কি কিছু খাও না? খাই। ও, সেটাই ভাবছিলাম যে তুমি মনে হয় কিছু একটা খাও। বলো। বাতাস খাই। বাতাস বেশি খায়। ওকে তৌফিকুল, আমি চাই যে তুমি টিকে থাকো। বগুড়া আমার বাড়ির কাছে এবং তুমি অনেক দূর আগাবে। তোমাকে দেখে বলেছি যে তোমার মধ্যে সেই জিনিসটা আছে, তুমি সেটাকে ব্যবহার করার চেষ্টা করো। একটা জোরে হাততালি ওর জন্য। ওকে, ও একটু হালকা পাতলা শুকনা। ওর একটা সুবিধা কি, ওর শীত কম লাগে, কারণ ওর শীত লাগার এরিয়াটা তো অনেক কম। যার এরিয়া বড় তার শীত একটু বেশি লাগে নাকি? তো এরিয়া বড়র কথা বললাম। এবার লম্বা রেসের ঘোড়া। লম্বা রেসের ঘোড়ার কথা কেন মাথায় আসলো? কেন? কারণ লম্বা চুলের এক মেয়ে সেই দূর থেকে আসবে, খুলনা থেকে আসবে, রাইসা সুলতানা। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, রাবার ব্যান্ড। সেদিন আমাদের আমিন ভাইয়ের বউ প্রচুর অসুস্থ। তা আমিন ভাই বললো, এ নাও ওষুধ খাও। ভাবি বলছে আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার ওষুধ খেতে ভালো লাগছে না, মনে হয় বিষ খাই। আমিন ভাই বললো, দেখো যেটা ভালো মনে হয়। এই যে শীতকাল চলতেছে, এই শীতকালে গোসল নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যাবে। তো এই শীতের গোসলটা যদি নকল বোটের মতো হইতো তাহলে কেমন হতো? কেমন কেমন কেমন? ধরেন আপনি গোসল করতে গেছেন আর গিয়া দেখলেন আপনারটা হয়ে গেছে। আপনারা তো সবাই জানেন আমি অনেক স্টাইলিশ। তো আমি যেদিন যে শাড়ি পরি সেই শাড়ির সাথে ম্যাচিং করে জুতো পরি। আমি যেদিন কালো শাড়ি পরি সেদিন কালো জুতো পরি। আমি যেদিন লাল শাড়ি পরি সেদিন লাল রঙের জুতো পরি। এই শুনে রনি ভাই বলল, রাইসা তোমাকে একদিন খালি পায়ে দেখতে চাই। পায়ে বলেছি, পায়ে বলেছি। আমাদের জাহাঙ্গীর ভাই যে কিপটা, এটা তো মোটামুটি সবাই জানে। তো সেদিন জাহাঙ্গীর ভাইয়ের বাসায় জাহাঙ্গীর ভাইয়ের বন্ধু গেল। জাহাঙ্গীর ভাই করছে, বন্ধু তুই যে আইসস ভাবছিলাম তোর এক কাপ চা খাওয়ামু, কিন্তু তোর বাবি তো বাড়িতে নাই। জাহাঙ্গীর ভাইয়ের বন্ধু কইল, আরে মিয়া কিপটা আমি বাদ দেন, দুধ তো দোকান দিয়েও আনতে পারেন। সেদিন ফারিয়া আপু আমাকে কল দিয়ে বলল, কি অবস্থা রাইসা, তোমার না বিয়ের প্রিপারেশন কেমন নিয়েছো? আমি কইলাম, আপু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ভাইবার সব কিছু ডিজেবল কইরা লাইছি। আপনার লগে কথা শেষ হলে সিমরাও ভাঙ গেলাম। আমাকে গ্রামের মফিজের মা গেছে বিধবা ভাতার আবেদন করতে। তো অফিসার জিগাইলো, আপনার স্বামী মারা গিয়েছে কতদিন হয়েছে? বেটা এখনো মরে নাই। তাহলে আপনি বিধবা ভাতার আবেদন করতে কেন এসেছেন? শোনেন, আপনাকে কাজের প্রসেসিং করতে যতদিন লাগে বেটা ততদিনে মরে যাবে। তো
তো সেদিন আমার বন্ধু আমাদেরই কইতেছে, জানোস দোস্ত, আমার বান্ধবীর খালি বাসায় গিয়ে আমি শুধুমাত্র ওর হাতে একটা চুমু খেয়ে চলে এসেছি। বলতো ওর সামনে আমার ইমপ্রেশনটা কেমন তৈরি হলো? আমি কইলাম, আরে ব্যাক কল, ইমপ্রেশনের কথা বাদ দে, তোর দ্বারে পুরো থাইল্যান্ড ঘোরার সুযোগ ছিল, আর তুই এয়ারপোর্ট ঘুরে চলে রাইসাকে কিন্তু আজকে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, কি আত্মবিশ্বাস। রাইসার জন্য জোরে একটা হাততালি। ওকে, এই যে থাইল্যান্ড ঘুরের কথা বললে, থাইল্যান্ড মাঝে মাঝে যিনি ঘুরে আসেন, আমিন ভাই বলবে। আমরা কাজে যাই। হ্যাঁ অবশ্যই। না, আমি একটু আগে একজনকে বলেছিলাম যে স্টেজে এসেছি উইনার হওয়ার জন্য, তাদের মধ্যে অন্যতম আরেকজন, যে আমি এখানে শুধু সুন্দর চেহারা বা সুন্দর বাচনভঙ্গি বা শুধু কথা বলে জোকস বলে সবাইকে মনোরঞ্জন করবার জন্য আসিনি, আমি এখানে জিততে এসেছি। যে কজন ফিমেল প্রতিযোগী আছে আমাদের এখানে, সত্যি প্রত্যেকজনেরই দেখেছি আমি ওই স্পিরিট, তার মধ্যে অন্যতম রাইসা। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। ওকে, আমার মনে হয় যে রাইসা শবনম ফারিয়ার আর একটা সোলজার, লম্বা রেসের ঘোড়া। ওকে, ভীষণ সুন্দর রাইসা, খুব কনফিডেন্টলি, খুব সুন্দর করে তুমি এনজয় করছিলে, তোমাকে দেখে আমরাও এনজয় করছিলাম। এটা যে একটা পারফরমেন্স, এটা যে তুমি নিজেকে প্রেজেন্ট করছো, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিভাবে প্রেজেন্ট করছো। সো সেটা 10 on 10 ছিল, ভেরি নাইস। তুষার ভাই, প্রথম দিন থেকে কয়েক হাজার গুণ ভালো। হ্যাঁ, সেটা হয়েছে, খুব ভালো হয়েছে, খুব এনজয় করেছে। রাইসা, তোমার মানে ওকে দেখলে একটা সবার আগে কি বলে যে তোমার চুল অনেক বড়, এটাই বলে। তোমার তো সুন্দর চুল, সব ঘরে ঘরে এরকম চুল। আমার মনে সব ঘরে ঘরে এরকম কবিতা লেখা হবে, তোমার ঘন কালো চুলে পাগল হয়ে যায়, তোমার ঘন কালো চুলে পাগল হয়ে যায়, কখনো ডালে কখনো ভাতে তরকারিতেও পাই। ওকে রাইসা, তোমাকে অনেক দূর দেখতে চাই, ফাইনাল পর্যন্ত দেখতে চাই, একটা জোরে তালি হোক। ওকে, রাইসার জন্য একটু 2 লাইন বলতে চাই। হ্যাঁ, শীত শীত লাগে রে, বড় শীত শীত লাগে রে, একা থাকা যায় না, আমার কাছে আগুন আছে, কাছে আয় না। ওকে, এই গানটা যাদের মনের মধ্যে বাজছে তুমি তাদের কাছে চলে যাও, দ্রুত একটা জোরে হাততালি। বাইরে প্রচন্ড শীত, কিন্তু এখানে শীত নেই, কারণ এটা আমাদের হিট শো। একটা জোরে হাততালি হোক পুরো টিমের জন্য। এবারে মেন্টরের পাশে আমাদের অতিথিরা রয়েছেন, তাদের জন্য জোরে একটা হাততালি। আমাদের সম্মানিত 3 জন বিচারক, তাদের জন্য জোরে একটা হাততালি। আচ্ছা, এই যে আমরা যে নায়িকাদের দেখি, যতই শীত পড়ুক তারা এরকম ড্রেস পরে রাস্তায় থাকে। এই গত শীতে শীত বস্ত্র বিতরণ করতে এক নায়িকা গেলেন, কিন্তু তার দেরি হয়েছে। তাকে দেখে ওখানকার কমিটির লোকজন তার হাতে একটা টোকেন ধরিয়ে দিয়েছে যে আপনিও লাইনে দাঁড়ান। আমাদের কস্টিউম স্পন্সরদের জন্য জোরে একটা হাততালি হোক, টাসেলো 12 ক্লথ এলিট লাইফস্টাইলের জন্য। আমরা আমাদের এবার চতুর্থ পারফর্মারকে ডাকবো এই মঞ্চে। সে আসছে চাঁদপুর থেকে, চাঁদপুর সদর থেকে, আবু সাইম নাহিদ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমানে আমি যেখানে অবস্থান করছি সেখানে মারা গিয়েছে একটি গাভী। গাভীটির ছিল না কোনো রোগ, সবার মধ্যে ছড়িয়ে পড়েছে শোক। এ কেমন মৃত্যুযোগ! গাভীটির মৃত্যুতে গাভীটির মালিক হয়েছে কুপকাত। তাহলে কি এখানে রয়েছে বাংলাদেশিদের কোনো হাত? হ্যাঁ, এই মুহূর্তে ব্রেকিং নিউজ শোনাচ্ছি, ছড়িয়ে দিন দিক বিদিক, আমি চুলকানিওয়ালা সাংবাদিক। তো সাংবাদিকতা মূলত কয়েক ধরনের হয়ে থাকে। কেউ হচ্ছে খুব প্রফেশনাল, যারা যৌক্তিক নিউজ করে। কেউ হচ্ছে আনপ্রফেশনাল, যারা অযৌক্তিক নিউজ করে। আর এইদিকে আমি মলম বিক্রেতা। তো এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসেছে, বাংলাদেশে সম্প্রচারিত হচ্ছে হাসো সিজন 7। ওই দেখুন, হাসো দেখে সবাই দম ফাটিয়ে হাসছে। এটা কি আদৌ ঠিক হচ্ছে? তবে কি বাংলাদেশিরা মানুষকে হাসি মারার প্ল্যান করছে? আমাদের শবনম ফারিয়া ম্যাম যেহেতু পাবলিক ফিগার, তাকে আমরা সব সময় ফলো করি। সেই দিন দেখলাম ম্যাম ল্যাংড়া আম দেখে বেশ পছন্দ করলো, এমনকি ব্যাগ ভর্তি আম কিনে নিয়ে গেল। এখন এইটাকে আমাকে ফাটাফাটি নিউজ করতে হবে। তাহলে হেডলাইনটা কি হবে?
শেষ পর্যন্ত কি ল্যাংড়াকে মন দিল শবনম ফারিয়া? তো সবাই বলে আমরা এই হলুদ সাংবাদিকরা নাকি খুব ডেঞ্জারাস, কিন্তু আপনারা কি জানেন আমাদের থেকেও ডেঞ্জারাস সাংবাদিক রয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই তো সেদিন একজন পোস্ট দিল, ও মাই গড ভূমিকম্প হচ্ছে, পুরো বিল্ডিং নড়ছে, মনে হচ্ছে এক্ষুনি মারা যাব। চিন্তা করে দেখেন সে কি লেভেলের প্রফেশনাল। যেই মুহূর্তে তার দৌড় দিয়ে প্রাণ বাঁচানোর কথা সেই মুহূর্তে সে সংবাদ দিচ্ছে। ঠিক তার পরপরই জানতে পারলাম ওই বিল্ডিং এর ছিল লিফট নষ্ট, আর তখনই সিঁড়ি বেয়ে নামতেছিল আমাদের তুষার ভাই। তো আমাদের শাওন ভাই তার স্বাস্থ্যের অবস্থা থেকে সিদ্ধান্ত নিল যে সে জিম করবে, এমনকি 5 মাস ধরে জিম করতেছে। এখন এইটাকে আমাকে এমন একটা নিউজ করতে হবে যাতে সবাই কনফিউশনে পড়ে যায়। তাহলে নিউজ হেডলাইনটা কি হবে? শাওনের চলছে 5 মাস, কি কন্ডিশন এখন তার স্বাস্থ্যের। চকচকে স্টেডিয়াম এখন জনশূন্য অবস্থা, নেই কোনো খেলার আয়োজন, নেই কোনো খেলোয়াড়। তাহলে কি এইভাবেই বাংলাদেশ থেকে হারিয়ে যাবে ক্রীড়া বিভাগের ঐতিহ্য? আচ্ছা বলুন তো স্টেডিয়ামের নিউজটা কার সাথে মিলে যায়? কার সাথে বলো? ওই যে আমাদের ইশতিয়াক ভাই। তো আমাদের মতো সাংবাদিকদের যদি ব্রেকআপ হয় তাহলে ফেসবুক স্ট্যাটাস কেমন হবে? কেমন? আমারটা তুই ভাঙছিস, তোরটা ভাঙবে আরেকজন। 1882 সালেই মূলত আমাদের মতো এই হলুদ সাংবাদিকতার উৎপত্তি। এখন আপনারা হয়তো ভাবতেছেন কতটা নির্লজ্জ হইলে এটা আবার গর্বের সহিত বলতেছে। কথা কিন্তু সেইটা না, কথা হচ্ছে বর্তমান যুগে আমাদের এই B&D মানে বোল্ড অ্যান্ড ডেয়ারিং সাংবাদিকদের নিয়ে যদি একটা যৌক্তিক নিউজ করি তাহলে নিউজটা কেমন হবে? কেমন? সাংবাদিকতার জগতে দুইটা প্রধান জিনিস, লজিক ও রিজনের গলা টিপে হত্যা করলো একদল সাংবাদিক। তো সাংবাদিকতার খাতিরে আমিন স্যারের নামে একটা গোপন নিউজ পেলাম। তো স্যারকে গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার গোপন সূত্রে জানতে পারলাম আপনি নাকি বউয়ের মাইর খান, সবাই সত্যিটা জানতে চায়, ম্যাডামকে ডাকুন। স্যার আমারে কি বললো জানেন? কি? কেন রে বদমাইশ, ম্যাডাম রে ডাকুম কেন? তুই কি সবাই লাইভ দেখাইতে চাস? আজকের মতো রিপোর্ট এই পর্যন্তই, ধন্যবাদ। ওকে, যারা এই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে এই যে আপনারা যারা আছেন, বিশেষ করে যারা অভিনয় করেন, হ্যাঁ তাদেরকে বলবো যে কোনো মেয়ে বিশেষ করে কেউ খালি পায়ে শুটিং স্পটে যাবেন না। হেডলাইন করে দেবে নায়িকা নিচে কিছু পড়ে। ওকে, এবার কে বলবে? এই সাংবাদিককে বলবে আমিন ভাইয়ের বাঁ দিকে যিনি আছেন তিনি। নাহিদ খুব ভালো ছিল। আমাদের এখানে একটা থাকে যে বিষয়বস্তু খুবই ভালো ছিল, সেটাতে আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমি একটা জিনিস একটু কারেক্ট করতে চাই, এটা না যে খারাপ হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় তুমি আরেকটু রিল্যাক্স হয়ে বলো। তোমার পারফরমেন্স দেখে মনে হচ্ছে তোমার খুব তাড়াহুড়া আছে। এত ভালো কন্টেন্ট ছিল, তুমি আরও রিল্যাক্স করে বললে এটা আরও অনেক বেশি ভালো হতো। ভালো ছিল বাট আরও অনেক ভালো হতে পারতো। সো রিল্যাক্স, কোনো তাড়াহুড়া নাই। আমরা এখানে বসেছি তোমাদের পারফরমেন্স দেখার জন্য, দর্শক টিভির সামনে বসে আছে তোমাদের জাস্ট পারফরমেন্স দেখার জন্যই। সো রিল্যাক্স, ওকে? নেক্সট টাইম বেস্ট অফ লাক। আমি যদি ভুল না করি তুমি মনে হয় বিতর্ক করো, হ্যাঁ? জি। ওকে, বিতর্কের ঢং থেকে মনে হয় একটু বের হলেই আমার মনে হয় যে জোকসের পারফরমেন্সটা আরও মজার হতো। তুষার ভাই, আপনি? লম্বা একটা পারফরমেন্স, এত সুন্দর ওর গ্রিবে ছিল পুরো বিষয়টা, কোথাও কোনো ফাম্বলিং নাই, কোনো কিছু না। আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ভালো ছিল। এবং লুকটাও যে সুন্দর এসছে একবারে সাংবাদিকের মতো। আমার মনে হয় যে ও এখান থেকে বের হয়ে রাস্তাঘাটে গেলে কোনো ও যদি হেলমেট ছাড়াও রাস্তায় বের হয় কোনো পুলিশ তাকে আটকাবে না, একবারে যা লাগছে। ওকে নাহিদ, যেটা হচ্ছে প্রত্যেকটা জোকসের একটা আলাদা প্যাটার্ন আছে, ওটার সাথে রিলেট করতে হবে তোমাকে, ওই প্যাটার্নে যেতে হবে। সবগুলো জোকসের বডি মুভমেন্ট, বডি অ্যাটিটিউড একরকম না। আবার তুমি সবগুলো চেঞ্জ করবে তাহলে আবার অতিরিক্ত ভাড়ামিও হয়ে যাবে। তো সো একটা মাঝামাঝি জায়গায় থেকে আপস অ্যান্ড ডাউন করে সুন্দর করে ডেলিভারি দাও, ঠিক আছে? অল দ্য বেস্ট। একটা হাততালি হোক। চাঁদপুর বাড়ি, চাঁদপুর কোথায়? চাঁদপুর সদরে। এরপরের বার কি ইলিশ সাথে করে নিয়ে আসা যায়? ওকে, আমরা প্রত্যাশায় রইলাম। আর একটু জানতে চাই, সাংবাদিকের এতগুলো পকেট কি কাজে লাগে তুমি জানো কিনা? নিউজ রাখার জন্য, সবগুলোতে নিউজ। ওকে, এরপরে প্রত্যেকটা ঝুলিতে যেন আরও অনেক শক্তিশালী কন্টেন্ট থাকে, সেটাই চাইবো। একটা জোরে হাততালি।
ওকে, পারফরমেন্স জমে উঠেছে, এখানে আমরা হট ফিল করছি, কিন্তু শীতটা যে কোন লেভেলের আমরা এখনও আপনাদেরকে মনে হয় বোঝাতে পারিনি। শীতটা যে কোন লেভেলের আর শীতে যে কি অবস্থা সেটা একটু আপনাদের ভালো করে বোঝাতে চাই। আমি বোঝাবো না, ময়মনসিংহ গফরগাঁও থেকে আসবে হুমায়ুন কবির। ইফতিয়াক ভাই, আপনি অনেক কিপটা, একটা জোকসও দেন না, একটা চুলও দেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আসতে বাজানকে জাহাঙ্গীর ভাই খাইতে দেয় না? গোসল করতে ভয় লাগে না, শুধু নড়ে গেছে বিশ্বাসের ভিত। গোসল করতে ভয় লাগে না, শুধু নড়ে গেছে বিশ্বাসের ভিত। রনি ভাই, একটা সোয়েটার হবে, আজকে বড্ড শীত। এই শীতকাল আইসা পড়ছে, এটা বোঝা সহজ উপায় কি? যখন দেখবেন মা ফুলকপি দিয়া ডিমের ঝোল, ফুলকপি দিয়া মাছের ঝোল, ফুলকপি দিয়া মাংসের ঝোল, ফুলকপি দিয়া ফুলকপি ঝোল রান্না শুরু করছে, ঠিক তখন। এবার শীতটা কোন লেভেলে পড়ছে দেখেন। সেদিন দেখলাম রাস্তায় দাঁড়ায় থাকা আমাদের আমিন ভাই গাড়িটা শীতে কাঁপতাছে। ওকে, আচ্ছা আমি বলি যে গাড়ি কেন কাঁপে? কেন? ইঞ্জিন গরম হলে গাড়ি কাঁপে। হ্যাঁ, যাদের গাড়ি আছে তারা জানে। এই শীতকালে আমরা ছেলেরা গোসল করার জন্য নিজের মুড বদলাই, আর মেয়েরা গোসল করছে সেটা বোঝানোর জন্য নিজের ড্রেস বদলায়। তো আমাদের মিরু ভাই আর মিরু ভাই গার্লফ্রেন্ড গেছে রুম ডেটে, খুব রোমান্টিক মুহূর্ত। হঠাৎ করে মিরু ভাই বলে উঠলো, এই তুমি গোসল করো না কয়দিন? কয় 7 দিন। এরপরে তোমার সাথে ব্রেকআপ করি না, এর মানে বুঝো আমি তোমার দেহকে না মনকে ভালোবাসি। সকল ভাই ব্রাদার উদ্দেশ্যে বলতেছি, হ্যালো বাবু, আমি গোসল করছি, তুমিও গোসল করে নাও। বিশ্বাস করেন ভাই, মেয়েরা শীতকালে এই ডায়লগটা গোসল না করেই দেয়। তো গতকালকে আমার গার্লফ্রেন্ড ফোন দিয়া খুব কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বাড়ি থেকে চাপ দিচ্ছে। ঠিক আছে চলো বিয়ে করে ফেলি। বলতেছে আরে দূর, গোসল করার জন্য। এই শীতকাল আসার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? আমাদের মতো বেকাররা। এখন একজন করে চাকরিজীবী আসবে আর আমাদের গার্লফ্রেন্ড নিয়ে চলে যাবে। এই শীতকালে কেউ কেউ নিভিয়ে লাগাচ্ছে, আবার কেউ কেউ নিভিয়ে। তো সেদিন ফারিয়া আপুর সাথে রাস্তায় দেখা, জিজ্ঞেস আপু এই মগার বালতি নিয়ে কোথায় যাচ্ছেন? সাই রাস্তায় মুড়ে যাচ্ছি গোসল করতে। বললাম যে আপু সাই রাস্তায় মুড়ে কেন? যাতে তোরা ছেলেরা বিশ্বাস করস মেয়েরাও শীতকালে গোসল করে। এই শীতে সবচেয়ে আরামে আছে আমাদের ফারিয়া আপু। পুরা নাতিশীতোষ্ণ এলাকায় আছে, এক পাশে তুষার এক পাশে হিটার। তো রনি ভাই, শীতকাল তো আইসা পড়ছে, বেসদিন শুধু ঠুটেই লাগায়েন। তো সব শেষে বলতে চাই, শীত এসেছে সব ভুলে যাই মৌনহিতাহিত। শীত এসেছে সব ভুলে যাই মৌনহিতাহিত। আসুন ধনী গরিব সবাই মিলে উপভোগ করি শীত। ধন্যবাদ। আমাদের মেন্টর ইশতিয়াক ভাইয়ের মতো শুধু লুকই না, মাথাটা একই না, ভিতরটাও একই। একবারে জোরে হাত। কে বলবে? তুষার ভাই। হুমায়ুন, খুব ভালো ছিল পারফরমেন্স। তোমার চোখের এক্সপ্রেশনগুলো অনেক সুন্দর। চোখে মুখের এক্সপ্রেশন, যেটা একটা বড় বিষয় পারফরমেন্সের জন্য। আমি এনজয় করেছি, আমার বিশ্বাস আমরা সবাই এনজয় করেছি। ভালো ছিল। শবনম ফারিয়া। ভালো ছিল, আরো ভালো করতে হবে। বেস্ট অফ লাক। আচ্ছা, শবনম ফারিয়ার কাছে জানতে চাই, শীতে আপনি গোসল নিয়মিত করেন? কারণ আমার তো শুটিং থাকে, হ্যাঁ, সো আমাকে নিয়মিত শুটিং গোসল করতেই হয়। একবার প্রত্যেক সপ্তাহেই? প্রতিদিন শুটিং থাকে। এখানে কারা কারা আছে যে গরমের সময় 2-3 বার করে গোসল করে? কারা কারা? একটু এদেরকে দেখে নেন, এরা একটু ব্যালেন্স করে। শীতে 2-3 দিন গোসল করে না, এই জন্য গরমে 2-3 বার গোসল করে। আমাদের সুপারস্টার নায়ক আমিন খান বলে। হুমায়ুন কবির, মানে এনজয় ইয়োরসেলফ, এই জিনিসটা তোমার মধ্যে খুব প্রচণ্ড রকম আমি দেখি, যে তুমি যখন পারফর্ম করো তুমি নিজেই খুব এনজয় করো। তুমি যখন নিজে বেশি এনজয় করো তখন হয় কি জানো, যে টোটাল পারফরমেন্সটা তোমার গ্রিপে থাকে মনে হয়। কারণ কারো ফুল গ্রিপে না থাকলে নিজে এনজয় করা যায় না, এবং তুমি সেটা চেষ্টা করো।
গতবারের মতোই সুন্দর হয়েছে, সামনে আরও বেশি সুন্দর করতে হবে। আর প্রত্যেকবার যেন একই প্যাটার্ন না হয়, এই জিনিসটা খেয়াল রাখবে যে গত পর্বে তুমি যেটা করেছো এই পর্বে যেভাবে করছো দুইটা যেন আলাদা হয়। হ্যাঁ, নেক্সটে যেটা করবে সেটা যেন আলাদা কিছু হয়। আলাদা মানে প্যাটার্ন কিছুটা হলেও যেন ডিফারেন্স লাগে, আগের এপিসোডের থেকে পারফর্ম যেন একটু আলাদা হয়, তাহলে তোমার ভ্যারিয়েশন আসবে, দেখতে ভালো লাগবে, মনে হবে যে না ভার্সেটাইল অ্যাক্টর। ওকে, এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে। এটা কেন বললাম যে তোমার মধ্যে ওই পোটেনশিয়ালটি আছে, তুমি করতে পারবে, এই জন্য তোমাকে বললাম। যার নেই তার কিন্তু এই কথাটা বলবো না, তোমার মধ্যে ওই জিনিসটা আছে, তুমি পারবে চেষ্টা করলে। অল দ্য বেস্ট। প্লিজ ফিরে যান আপনাদের স্টাফদের কাছে। এই পর্বের যে 5 জন কন্টেস্টেন্ট তাদের পারফরমেন্স দেখেছি, তাদের মধ্যে কে আজকে বেস্ট হবে, কে পাবে পুরস্কার, সেটা আমরা দেখব। কিন্তু তারও আগে আরও একজনকে ডেকে নেব যে এর আগে হাসু সিজন 5-এ ছিল। খেজুরের গুড় যে এলাকায়, সেই মাগুরা থেকে আসছে মোহাম্মদ হৃদয়। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, হ্যাঁ বাপ জানেরা কি অবস্থা? রনি ভাই, আপনি আমার নাম ধরে ডাকছেন মোহাম্মদ হৃদয়। হ্যাঁ, আমার পুরো নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ হৃদয় শেখ, বাংলাদেশের একমাত্র শেখ যে এখনো পালাই নাই। থ্যাংক ইউ হাসো টিমকে আমাকে আবার ইনভাইট করার জন্য। আজকে যদি এখানে ইনভাইট হয়ে না আসতাম তাহলে তো তুষার ভাইয়ের গোপন কথাটা জানতেই পারতাম না। কি 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 সেটা? হাসো সেটের বাইরে দেখলাম তুষার ভাই আর ফারিয়া আপু দুইজন মিলে গুজুর গুজুর করতেছে। আচ্ছা, তা আমি একটু পিছনে যেয়ে দাঁড়াইছি, দেখলাম তুষার ভাই ফারিয়া আপুরে বলতেছে, বুঝছো ফারিয়া, জীবনে এত বেশি পরিমাণে মুরগি খাইছি যে নিজের কাছে নিজের মাঝে মধ্যে শিয়াল মনে হয়। এই হাসো সেটের সবচাইতে বড় মিথ কি জানেন? এই সাইফুল ভাইয়ের বয়স। সাইফুল ভাইয়ের বয়স কত কেউ জানে না। জাজেস আপনারা কেউ জানেন? রনি ভাই জানেন? আমার দাদাকে জিজ্ঞেস করলে বলতে পারতো। মেন্টর আপনিও জানেন না? মেন্টরস আপনারা কেউ জানেন? তো সাইফুল ভাইয়ের বয়স কতটা কেউ জানে না, কিন্তু আমি নাসরবান্দা ব্যক্তি, আমার এটা জানাই লাগবে। আমি সাইফুল ভাইয়ের বয়স কত এটা জানার জন্য সরাসরি সাইফুল ভাইয়ের গ্রামের বাড়ি চট্টগ্রামে চলে গেছি। গিয়ে ওনার মার কাছে জিজ্ঞেস করছি, আচ্ছা আন্টি সাইফুল ভাইয়ের বয়স কত? আন্টি বলতেছে, বাবারে এটা তো আমারও মনে নাই, তবে তুমি একটা কাজ করো, আমাদের বাড়ির পিছনটাতে সাইফুলের প্রত্যেকটা জন্মদিনে আমি একটা করে ইট ফেলে আসতাম, তুমি যে ইটগুলো গুনো তাইলে তুমি বুঝতে পারবা সাইফুলের এক্সাক্ট বয়স কত। আমি সেখানে গেছি, যা দেখি ওখানে একটা 7তলা বিল্ডিং। রনি ভাই, এই যে শীত আসছে কাপড় চোপড় নিয়ে কথা বললেন, তো এক স্বামী আর স্ত্রী দুজন মিলে প্ল্যান করতেছে কি কি কাপড় এবার শীতে কেনা যায়। তো স্ত্রী বিশাল একটা লিস্ট স্বামীর হাতে ধরাই দিছে, স্বামী লিস্টটা ধরে রাখছে, স্ত্রী বলতেছে দেখো আমাদের প্রথমে কি কি নেওয়া উচিত। তো স্বামী ভালো করে লিস্টটা, এত বড় লিস্ট দেখা নিচের থেকে উপর পর্যন্ত দেখা বরে বলতেছে আমাদের প্রথমে নেওয়া উচিত লোন। রনি ভাই, আপনার চরিত্র কেমন? ভালো, অবশ্যই ভালো। ভালো? হ্যাঁ। আজকে এই অনুষ্ঠান শেষে এনটিভির ব্রেকিং নিউজ যাবে, নিচে হেডলাইন, হাসর মঞ্চে দেশবাসীর সামনে মিথ্যা কথা বললেন আবুহেনা রনি। ভাই তবে আমার চরিত্র কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আমার চরিত্র অনেক ভালো, একটা সাক্ষীর অভাবে হয়তো প্রমাণ করতে পারতেছি না, তবে এই চরিত্র নিয়ে আসলে একটু দুষ্টামি তো করি। রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে আমাদের ভিতরেও কিন্তু একটু ফিল হয়, মেয়েটারে কিছু বলি আপু হয়। তো সেদিন রাস্তায় একটা সুন্দরী মেয়েকে দেখে দৌড়ায় কাছে গেছি, যা মেয়েটারে বলতেছি তুমি এত পরিমাণে সুন্দর যে আমি দূর থেকে দেখেই তোমার প্রতি লাভ ইন ফার্স্ট সাইড হয়ে গেছি, তুমি কি আমার সাথে প্রেম করবে? মেয়েটা আমারে বলতেছে দেখেন ভাইয়া আমার বয়ফ্রেন্ড আছে। আমি বলছি সমস্যা নেই তো, তুমি যে পরিমাণে সুন্দর তাতে করে তুমি 2টা বয়ফ্রেন্ড ডিজার্ভ করো। মেয়েটা বলতেছে ভাই আমার 4টা আছে। আমাদের তুষার ভাই সেদিন আইসা আমার ঘাড়ে হাত রেখে বলতেছে বুঝছিস হৃদয়, জীবনে চলার পথে অনুপ্রেরণা দরকার, ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা, যেটা আমি সবসময় পাইছি আমিন ভাইয়ের কাছ থেকে। এই আমিন ভাই আমার জীবনের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা। আমিন ভাই আমার কাছে সামান্য করে টাকা পাইতো, জীবনে যেখানে যেখানে দেখা হয়েছে আমি ঘুরে দাঁড়াইছি। আমাদের এই যে মিরু ভাই সবচেয়ে ভদ্র এবং জীবিত একটা ছেলে, মানে বিয়ে এখনো যেহেতু করে নাই। তো এই মিরু ভাইয়ের কয়দিন আগের ঘটনা শুনি, মিরু ভাই নাকি হাত পাকে ভাঙ্গা
হাসপাতালে ভর্তি করে রাখছে। তো আমরা কয়েকজন মিলে মিরু ভাইকে দেখতে গেছি, যা দেখি মিরু ভাইরে এরকম মশারি টাঙানোর মতো হাসপাতালে টাঙায় রাখছে। মিরু ভাইরে জিজ্ঞেস করলাম, মিরু ভাই আপনি তো ভদ্র মানুষ, আপনার এই অবস্থা কে করলো? কার হৃদয় বলিস না রে, একটা ভদ্র মহিলার সাথে একটু ভদ্রভাবে সময় কাটাচ্ছিলাম, তারপর ভদ্রলোকটা চলে আসছে। আমাদের এই হাসর মেন্টর তারেক ভাই 10 বছর হইলে বিয়ে করছে। এই যে এবারে শীতে, সেদিন রাত্রে অফিস থেকে বাসায় ফেরার পরে ভাবিরে বলতেছে, উফ সাবরিনা, এই হঠাৎ করে যে এভাবে হুট করে কিভাবে শীত পড়ে গেল বুঝতেও পারলাম না। কিভাবে পড়লো? ভাবি বলতেছে, হঠাৎ করে কিছু পড়ে গেলে বুঝতে পারে না দেখায় আজকে আমাদের ঘরে 9টা ছেলে মেয়ে। ধন্যবাদ। হৃদয় জয় করা পারফরমেন্স দিয়েছে, একটা জোরে হাততালি। ওকে আমিন ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে সিজন 5-এ কেমন ছিল, কত যে চেঞ্জ, কতটা ইমপ্রুভ। হৃদয় মানে ওর যে সিগনেচার অ্যাটিটিউডগুলো ছিল প্রত্যেকটা এখানে ছিল। জি, একটা বিশাল আকার গুলি তো হয়। ওদেরকে দিয়ে পারফরমেন্স করানোর কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে, শুধু এন্টারটেনমেন্টের জন্য নয়। তুমি সিজন 5-এ কি হয়েছিলে? আমি 5ম হয়েছিলাম। 5th হয়েছিল। তো দেখো তোমাদেরকে চ্যাম্পিয়ন হতে গেলে কোন লেভেলের পারফর্মার হতে হবে। ও কিন্তু সিজন 5-এর 5th হয়েছিল এবং পারফরমেন্স দেখছো বুলেটের মতন। অনেক কিছু শেখার আছে তোমাদের ওর কাছ থেকে। ওর প্রত্যেকটা ডেলিভারি বলো, গ্যাপ বলো, পারফরমেন্সের মিউজিককে ধরা বলো, জাজদের সাথে অ্যাটেনশন বলো, তোমাদের সাথে কোঅর্ডিনেশন বলো, প্রত্যেকটা জায়গা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে ডেলিভারি দিয়ে গেছে। এই জিনিসটা তোমাদের রপ্ত করতে হবে। এত কিছু করার পরও কিন্তু 5th হয়েছে, কিন্তু পারফরমেন্স কিন্তু দেখো আগুন। যে চ্যাম্পিয়ন হবে তাকে কিন্তু এরকম বারুদের মতন হতে হবে। ঠিক আছে, অসাধারণ ছিল, এটা অসাধারণ। শবনম ফারিয়া, আপনি তো সিজন 5-এ ছিলেন না, এ ছিল, কেমন লাগলো একটু বলেন। খুবই ভালো, খুবই স্মুথ, ও এনজয় করছে। আমার মনে হয় আমাদের পার্টিসিপেন্টদের জন্য এটা খুবই একটা বড় সুযোগ। ইটস লাইক এ স্কুল, যে ওরা শিখতে পারে যারা আসছে আগের এক্সপেরিয়েন্সড। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল, খুব সুন্দর। ভাই দুষ্টু হৃদয়, তো দুষ্টামিটা কমছে নাকি? কমেনি আরো বেড়েছে। হ্যাঁ, খুব ভালো ছিল, খুব এনজয় করছি। লাভ ইউ হৃদয়, অসম্ভব সুন্দর। হৃদয় ওই হৃদয়ের কাছে চলে যাবে। হৃদয়ের পারফরমেন্স হৃদয় জয় করা ছিল। সে আমাদের আজকে অতিথি, কিন্তু যে 5 জন আজকে পারফর্ম করেছে তাদের মধ্যে যার পারফরমেন্স হৃদয় জয় করেছে আমাদের বিচারকদের, তার হাতেই আমাদের বিচারক পুরস্কার তুলে দেবে। 5 জনকে মঞ্চে আসবার জন্য বলছি। ওকে, আবার একটু নোটিস করিয়ে দিতে চাই, 5 জন কিন্তু দ্বিতীয় রাউন্ডে পারফর্ম করেছে। সো এবার পুরস্কার ঘোষণা করবে শবনম ফারিয়া। অনেকের পারফরমেন্সই ভালো ছিল, যেহেতু ওরা অলরেডি বাছাই করা ভালো ছিল, কিন্তু এর মধ্যে থেকে একজনকে তো সিলেক্ট করতে হয় এবং অনেকগুলো দিক কিন্তু দেখতে হয়। শুধু যে ভালো পারফর্ম করছে বা কন্টেন্ট শুধু ভালো সেটা না, সবগুলো দিক মিলে যে ভালো সেই। সো আমাদের আজকের বেস্ট পারফর্মার হচ্ছে রাইসা। রাইসা জিতে নিয়েছে দিল। খেয়াল করে দেখো, আজকেও কিন্তু দুজনের নিচের দিকটা ভালোই মিল। আজকে যারা আমাদের অতিথিরা এখানে বসে থেকে দেখলো, আমি সব অতিথিকে একটু আবারও আসতে বলবো, প্লিজ সবাই অতিথিরা চলে এসো এখানে। ওকে, এখানে যারা অতিথিরা এসেছিল, কি যার ভালো হয়েছে সেই পুরস্কার পেয়েছে, ঠিক আছে তো? সারগাম, একদম। ওকে, তোমার নাম হচ্ছে সারগাম। এই নামের নিশ্চয়ই একটা রহস্য রয়েছে। সারগাম, সারে গামা পার সঙ্গে যার ওঠা বসা। তো আমরা পুরস্কার পেয়ে গেছি, আনন্দ করতে করতে বাড়ি ফিরবো। সারগাম, তুমি আমাদের একটা
গান শোনাবে, সেই গান শুনতে শুনতে আজকে আমরা সবাই মিলে এই অনুষ্ঠান থেকে বিদায় নিব। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30 শুরু হয় আমাদের এই আয়োজন, যেই আয়োজন আপনাদেরকে ভালো রাখার জন্য কাজ করে যায়। ওকে, আমরা একটি গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিব। আমি শুনেছি সেদিন তুমি সাগরে ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন তাকে তুমি 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 মিলে, তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ঠাঠা না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে।